আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। সিলেটে আলোচিত রায়হান হত্যা মামলায় আরেক পুলিশ সদস্য গ্রেফতার, কনস্টেবল হানুনের 5 দিনের রিমান্ড মঞ্জুর। সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিকুল হক আর নেই, বনানী কবরস্থানে স্ত্রী ডাক্তার ফরিদা হকের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত। রোববার থেকে বাড়ছে ঢাকা সিলেট ঢাকা রুটে ইউএস বাংলা ফ্লাইট, প্রতিদিন পরিচালিত হবে 3টি ফ্লাইট। সিলেটে মাদক ব্যবসার অভিযোগে বিজিবির হাতে পরিবহন শ্রমিক নেতা আটক, প্রতিবাদে সড়ক অবরোধ বিক্ষোভ। সিলেট বিভাগে একদিনে করোনা রোগী শনাক্তের চেয়ে দ্বিগুণ সংখ্যক সুস্থ, এক সপ্তাহ ধরে করোনায় কেউ মারা না যাওয়ায় স্বস্তি। করোনায় সারা দেশে আরও 19 জনের মৃত্যু, গেল 24 ঘন্টায় নতুন আক্রান্ত শনাক্ত সহস্রাধিক, সুস্থ হয়েছেন প্রায় 1500। সিলেট সহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার প্রতিবাদে কাজরশা ও কুমারগাঁওস্থ বাস টার্মিনালে মানববন্ধন। 4 দফা দাবিতে যশোরের নাবারণ আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপে আন্দোলন স্থগিত। করোনাকালীন সময়ে মানবিক কাজ করে বিশেষ সম্মাননা পেল 17 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 35 প্রবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার বন্দরবাজার ফাঁড়ির আরেক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার রাতে পুলিশ লাইন থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে টিটু চন্দ্র দাস নামের আরেক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়। এ নিয়ে রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া 2 পুলিশ সদস্যকে গ্রেফতার করল পিবিআই। তবে প্রধান অভিযুক্ত ফাঁড়ি ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া এখনও পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মাহিদুল ইসলাম জানান, শুক্রবার রাতে পুলিশ লাইনে হেফাজতে থাকা সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়। শনিবার তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 3য় আদালতের বিচারক শারমিন আক্তার নীলার আদালতে তুলে 7 দিনের রিমান্ডের চাওয়া হয়। শুনানি শেষে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 11 অক্টোবর সকাল 6টা 40 গুরুতর আহত অবস্থায় সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশিক এলাহি। চিকিৎসাধীন অবস্থায় 7টা 55 রায়হান হাসপাতালে মারা যায়। প্রথমে পুলিশ পক্ষ দাবি করা হয় নগরীর কাষ্টগড়ে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান মারা গেছে, কিন্তু পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে 10,000 টাকার জন্য ফাঁড়িতে নির্যাতনে হত্যার অভিযোগ তোলা হলে পুলিশের পক্ষ থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। নিহত রায়হানের স্ত্রী তান্নি বাদী হয়ে হত্যা ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করেন। এরপরই বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটু চন্দ্র দাস, কনস্টেবল তৌহিদ মিয়াকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এছাড়া এএসআই আশিক এলাহি, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়। 12 অক্টোবর দুপুর থেকে লাপাত্তা হয়ে যায় এসআই আকবর হোসেন। গেল 12 দিনেও তার কোনো খোঁজ পায়নি পুলিশ ও পিবিআই। গত 20 অক্টোবর কনস্টেবল টিটু চন্দ্র দাসকে পুলিশ লাইনে গ্রেফতার করে পিবিআই, পরে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নিয়ে তাকে। টিটু চন্দ্র দাস এবং আসামি হারুনুর রশিদ, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং দুজনের জন্য আমরা 7 দিনের রিমান্ডে প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত দুইজনই 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজকে হয়েছে কার? আজকে হারুনুর রশিদের রিমান্ড মঞ্জুর হয়েছে 5 দিনের। সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক আর নেই। শনিবার সকাল 8টার দিকে রাজধানীর আল-দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। রক্তশূন্যতা ও প্রস্রাবের সমস্যা সহ বার্ধক্যজনিত জটিলতা দেখা দেয় 16 অক্টোবর সন্ধ্যায় আল-দিন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিছুটা সুস্থ বোধ করায় পরদিন সকালে তিনি বাসায় ফিরে আসেন। দুপুরের দিকে ফের অসুস্থতা বাড়লে তাকে আবারও একই হাসপাতালে ভর্তি করা হয়। আর চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল 8টার দিকে তিনি মারা যান। শনিবার বিকেল 3টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে স্ত্রী ডাক্তার ফরিদা হকের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সকাল 10টা 40 আল-দিন হাসপাতাল প্রাঙ্গণে রফিকুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ পল্টনের বাসায় নেওয়া হয়। বাদ জোহর বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা 2টার কিছু পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে রফিকুল হকের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তার লাশ বনানী কবরস্থানে নেওয়া হয়। বেলা ৩টার কিছু আগে স্ত্রী কবরের পাশে তাকে দাফন করা হয়। দীর্ঘদিনে কর্মস্থ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার তৃতীয় নামাজের জানাজার মধ্য দিয়ে ব্যারিস্টার রফিকুল হকের শেষ বিদায় হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে। এ সময় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, ঢাকা দক্ষিণের মেয়র। বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের শীতকালীন সময়সূচি অনুযায়ী রোববার থেকে ঢাকা সিলেট রুটে প্রতিদিন 3টি ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। বর্তমানে ইউএস বাংলা এই রুটে প্রতিদিন 2টি ফ্লাইট পরিচালনা করছে। শনিবার ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমান সংস্থাটি জানায়, ঢাকা সিলেট ঢাকা রুটে যাত্রীদের ভ্রমণকে আরও বেশি স্বাচ্ছন্দ্য ও সময় উপযোগী করতে রোববার থেকে প্রতিদিন অতিরিক্ত একটি ফ্লাইট বৃদ্ধি করে মোট 3টি ফ্লাইট পরিচালিত হবে। 25 অক্টোবর থেকে প্রতিদিন সকাল 8টা, দুপুর 1:30 ও সন্ধ্যা 6:30 ও ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে ঢাকায় প্রতিদিন সকাল 9:15, 2:50 ও সন্ধ্যা 7:50 ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করবে। সিলেট ছাড়াও বর্তমান অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা। এছাড়া ইউএস বাংলা আন্তর্জাতিক রুট ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ওয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে চেন্নাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করছে। সিলেটে বিজেপির হাতে আটক পরিবহন শ্রমিক নেতা হারিস আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। দক্ষিণ সুরমা থানা হস্তান্তরের পর শনিবার তাকে আদালতে হাজির করে পুলিশ। বিজেপির অভিযোগ, হারিস আলীর কাছ থেকে 119 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে পরিবহন শ্রমিকদের অভিযোগ, ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে হারিস আলীকে। শুক্রবার রাতে দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকা থেকে বিজেপি সদস্যরা সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সদস্য হারিস আলীকে আটক করে। আটকের পর তার কাছ থেকে ইয়াবা উদ্ধারের দাবি করেন তারা। কিন্তু হারিস আলীকে নির্দোষ দাবি করে শুক্রবার সকাল 10টার দিকে সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ বিক্ষোভ কর্মসূচি শুরু করে পরিবহন শ্রমিকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা হারিস আলীর মুক্তির দাবি জানান। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। শনিবার ভোর রাত 4টার দিকে বিজেপি হারিস আলীকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করে। পরে পুলিশ বুঝিয়ে পরিবহন শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে নেয়। সিলেট বিভাগে একদিনে করোনা রোগী শনাক্তের চেয়ে দ্বিগুণ সংখ্যক সুস্থ হয়েছেন। তবে গেল এক সপ্তাহে ধরে করোনায় সিলেট বিভাগে কারও মৃত্যু হয়নি। শুক্রবার রাতে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় যে 26 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, তার মধ্যে 20 জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 4 জন ও মৌলভীবাজারের 2 জন। সব মিলিয়ে শনিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 13,379 জনে। এর মধ্যে সিলেট জেলার 7,418 জন, সুনামগঞ্জের 2,388 জন, হবিগঞ্জের 1,802 জন ও মৌলভীবাজার জেলার 1,771 জন। এদিকে গেল 24 ঘন্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 53 জন। এর মধ্যে সিলেট জেলার 38, সুনামগঞ্জের 4, মৌলভীবাজারের 11। এই 53 জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা মুক্ত হলেন 11,897 জন। এর মধ্যে সিলেটের 6,403 জন, সুনামগঞ্জের 2,328 জন, হবিগঞ্জের 1,509 জন ও মৌলভীবাজার জেলার 1,657 জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে শনিবার সকাল 8টা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন 62 জন। এর মধ্যে সিলেটের 53, সুনামগঞ্জের 2, হবিগঞ্জের 2 ও মৌলভীবাজারের 5 জন। সিলেট বিভাগে করোনা ভাইরাসে গেল 24 ঘন্টা কেউ মারা যাননি। তাই বিভাগে মোট মৃতের সংখ্যা আগের মতো 225ই আছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 19 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 17 জন ও নারী 2 জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 5,780 জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় 10,556টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 10,998টি নমুনা। এই নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 22,46,486টি। নমুনা পরীক্ষায় নতুন 1,094 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা ভাইরাস আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 3,97,507 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 1,498 জন। আর সব মিলিয়ে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা 3,13,563 জন। 24 ঘন্টার নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 9.95% ও এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 17.69%।
রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮.৮৮% ও মৃত্যুর হার ১.৪৫%। সিলেট সহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও রায়হান হত্যার বিচারের দাবিতে বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর কাজরশাহ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি সুহেল আহমদ পাপ্পু সভাপতিতে এবং লিটন আহমদ ও রুমেল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খালেক ও বর্তমান কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী ডাক্তার নজরুল ইসলাম ভুইয়া, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ারিস মিয়া, সমাজসেবী আব্দুর রব হাজারি, ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ, দুলাল আহমেদ, সালাউদ্দিন বক্স সালা সহ এলাকার গণ্যমান্য লোকজন। এদিকে সিলেট পুলিশ ফাঁড়িতে রায়হানকে অমানবিক নির্যাতন করে হত্যা সহ দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে শুক্রবার বিকাল ৩টায় নগরীর কুমারগাঁওস্থ বাস টার্মিনাল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলার সহ সভাপতি লুকমান মির্জা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা যুব কমান্ডো কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মনোজ কপালী মিন্টু, সিলেট জেলা সন্তান কমান্ডের প্রতিনিধি নূর আহমদ কামাল ও মৌলানা সিরাজুল ইসলাম সুরুকি। ৪ দফা দাবিতে যশোরের নাবারণ আকিজবিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার সকাল ৮টা থেকে দুপুর 12:30 পর্যন্ত তারা ফ্যাক্টরির সামনে অবস্থান করে এবং যশোর বেনাপোল হাইওয়ে সড়ক অবরোধ করে রাখে। এতে হাইওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ, জিকরগাছা থানা পুলিশ, নাবারণ সার্কেলের এএসপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে দুপুর 12:30টার দিকে তারা অবরোধ তুলে নেয়। পরে শ্রমিক নেতা, প্রশাসন ও ফ্যাক্টরি কর্তৃপক্ষ মিলে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্টরা। এ নিয়ে আগামী সোমবার আবারও আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের পর মঙ্গলবার থেকে ফের ফ্যাক্টরি চালু করার কথা জানান কর্তৃপক্ষ। তবে শ্রমিকরা জানিয়েছে মঙ্গলবার থেকে ফ্যাক্টরি চালু ও শ্রমিকদের দাবি বাস্তবায়ন না হলে তারা ফের আন্দোলনে নামবেন। স্পেনের রাজধানী মাদ্রিদে মহামারী করোনাকালীন সময়ে সংকটাপন্ন অসহায় প্রবাসী ও বাংলাদেশিদের সহযোগিতায় স্বেচ্ছায় খাদ্য সামগ্রী বিতরণ ও দুভাষী সহ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে বিশেষ সম্মাননা পেলেন 17 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 35 জন প্রবাসী। 21 অক্টোবর আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফার্ম ইন্টারন্যাশনাল মাদ্রিদের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রেইনা সুফিয়া মিলনায়তনে তাদেরকে সংবর্ধিত করা হয়। এ সময় তাদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন রেইনা সুফিয়ান ডিরেক্টর আনা লুঙ্গুনি। স্পেনিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভা পিএস, রেড সলিদারিদাদ ও বাংলাদেশ মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সম্মাননা প্রাপ্ত বাংলাদেশিরা হচ্ছেন মোহাম্মদ ফজলে এলাহি, আফরোজা রহমান, মানিক বেপারী, নাসিরুল ওয়াহাব অপু, নিশাত তানজিন, শিপন আহমেদ রাহি, জুয়েল হাসান, মুজিবুর রহমান, শামিমা আক্তার, আসিফ সরকার, সাবিমা আক্তার, মোহাম্মদ জুলহাস উদ্দিন, আলামিন পলুয়ান, মোহাম্মদ নজরুল ইসলাম, লিয়া দেওয়ান, সেলিম আলম ও খালিদ আহমদ। অক্সফার্ম ইন্টারন্যাশনালের মাধ্যমে এবং সার্বিক সহযোগিতায় রেড ইন্টার লাভা পিএস এবং রেড সলিদারিদাদ ও ভালিয়েন্তে বাংলার মাধ্যমে আমাদের বাংলাদেশের দামাল ছেলে মেয়েদেরকে ডিপ্লোমা প্রদান করা হয়েছে। এই ডিপ্লোমা বাংলাদেশের মাদ্রিদের কমিটির 31 বছর পর আমি মনে করি এটা একটা বিশাল পাওনা আমাদের মাদ্রিদ কমিটির জন্য। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।